তাহলে কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক, মানে পাহাড়ি সান্যালের দ্বিতীয় পর্ব। শোনা যায় চিত্রগ্রাহক কৃষ্ণগোপালের মাধ্যমে নিউ থিয়েটার্সের প্রমথেশ বড়ুয়া পরিচালিত রূপলেখা ছবিতে অভিনয়ের জন্য প্রথম চুক্তিবদ্ধ হলেও সে ছবিতে কাজ করা হয়নি পাহাড়ির। কিন্তু তথ্য বলছে রূপলেখা ছবির হিন্দি ভার্সন মানে মোহব্বত কি কসুতে তিনি অভিনয় করেছিলেন। 1934 সালে দুটি ছবি মুক্তি পায়। দেবকী বসু তাকে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন বলেও অনেকে মনে করেন। পাহাড়ি সান্যাল নিউ থিয়েটার্সের স্টাফ আর্টিস্ট হিসেবে মাসিক 150 টাকার চুক্তিতে যুক্ত হয়েছিলেন। সহকর্মী হিসেবে পেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া, সাইগল, কৃষ্ণচন্দ্র দে, পৃথ্বীরাজ কাপুর, পঙ্কজ মল্লিক সহ দেবকী বসু, রায়চাঁদ বড়াল, নজরুল ইসলাম, কানন দেবী, যমুনা বড়ুয়া প্রমুখ দিকপাল সব বাংলা ছবির প্রথম যুগের ব্যক্তিত্বকে। এদের সান্নিধ্যে পাহাড়ি সান্যাল বাংলা সিনেমার অপরিহার্য অভিনেতা হয়ে উঠলেন ধীরে ধীরে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ইহুদি কি লড়কি, পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী, চিত্রগ্রাহক নিতিন বসু। প্রধান চরিত্রে ছিলেন কে এল সাইগল, পাহাড়ি এবং রতন বাই। সে ছবিতে উমা দেবীর সঙ্গে তার গাওয়া গান প্রেম কি নাইয়া খুব হিট হয়েছিল। চলচ্চিত্র সান্নিধ্যে তার দিশেহারা মন হয়তো নোঙর ফেলার বন্দর খুঁজে পেয়েছিল, কিন্তু মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি যে স্বচ্ছন্দ ছিলেন না তা তার প্রথম দিকের ছবি দেখলেই বোঝা যায়। অভিনয় নয়, সেসব ছবিতে তিনি বরং বেশি সচেতন ছিলেন গান গাওয়াতেই। কিন্তু তা সত্ত্বেও 3 দশকের সেই জনপ্রিয় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন তখন পাহাড়ি সান্যাল। অধিকার পরবর্তী ছবিগুলি থেকে অভিনেতা হিসেবে ক্রমশ নিজেকে ঘষে মেজে নিতে শুরু করেছিলেন, তা বোঝাই যায়। সে যুগে কলকাতাতেই বাংলা ও হিন্দি দুই ভাষারই ছবি তৈরি হতো। খুব ভালো উর্দু জানতেন ও বলতেও পারতেন বলে পাহাড়ি সান্যালকে আমরা বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই কাজ করতে দেখি। যেরকম হিন্দিতে রাজরানী মীরা এবং বাংলায় তারই মীরাবাই, ভাগ্যচক্র, ধূপ ছাও, মায়া মায়া, দেবদাস দেবদাস, বড়দিদি সেটা হয়ে যায় বড়ি দিদি, ইত্যাদি আরো অনেকগুলি এরকম চলচ্চিত্রের খোঁজ আমাদের মেলে। তার গাওয়া গানও সে যুগে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। সেই সঙ্গে রবীন্দ্রনাথ এবং অতুল প্রসাদের গানও পাহাড়ি চলচ্চিত্রে একাধিকবার গেয়েছেন। পাহাড়ি সান্যাল বাংলা, হিন্দি, ইংরেজি মিলিয়ে প্রায় 197টি ছবিতে অভিনয় করেছিলেন। 4-এর দশকের গোড়ায় তিনি পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে মুম্বাই পাড়ি দেন এবং সেখানেও ধারাবাহিকভাবে মৌজ, মোহব্বত, ইনসান, আন বান, প্রীত, মিলন ইত্যাদি ছবিতে কাজ করেন। এই সময়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী মীরা বসুকে। মীরা দেবী শকুন্তলা, বাপ রে বাপ নামে দুটি ছবিতে অভিনয়ও করেছিলেন। মীরা দেবীর প্রথম পক্ষের পুত্র অমিত বসুও একজন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব। 5-এর দশকে কলকাতায় ফিরে আসার পর থেকে পাহাড়ি সান্যাল ক্রমশ চরিত্রাভিনয়ের দিকে সরে যান। সেই সময় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী প্রমুখ পরবর্তী প্রজন্মের অভিনেতার সঙ্গেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন। দ্বীপ জেলে যাই ছবিতে তার অভিনয় ভোলার নয়। ভোলা যায় না অরণ্যের দিনরাত্রি ছবিতে তার গাওয়া অতুল প্রসাদের গানখানি। আবার কাঞ্চনজঙ্ঘা ছবিতে আত্মভোলা পক্ষী বিশারদ জগদীশকেই বা কে ভুলতে পারে। বা চিত্ত বসুর জয়াতে অভিনয় করার জন্য তিনি বিএফজে পুরস্কারও পেয়েছিলেন। কিংবা জমালয়ে জীবন্ত মানুষের সেই বিখ্যাত সিনেমায় নারদের চরিত্রকে কেই বা ভুলতে পেরেছে আজও। অভিনয় দক্ষতা, দরাজ মন, গানের গলা, নবাবী মেজাজ সব মিলিয়ে পাহাড়ি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। সন্দীপ রায় কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওর একটা হুড খোলা ভক্সহল গাড়ি ছিল। সেই গাড়িতে চড়ে উনি নাকি কলকাতা শহর ঘুরে বেড়াতেন। লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি ছিল তার।
তখন লেক টেম্পল রোডে সন্দীপ রায়রা থাকেন। প্রায়ই সত্যজিৎ রায়ের কাছে তিনি আসতেন এবং প্রচণ্ড আড্ডাবাজ ফুর্তিবাজ একজন মানুষ, যেভাবে সন্দীপ রায় তাকে দেখেছিলেন। আড্ডার মধ্যেই গানও হতো। তার বাবা অর্থাৎ সত্যজিৎ রায় বুঝতে পারতেন ইনস্ট্রুমেন্ট ছাড়াও কি অসাধারণ গান গাইতে পারেন পাহাড়ি সান্যাল। তাই অরণ্যের দিনরাত্রি ছবিতে ওকে দিয়ে গান গাইয়েছিলেন। পরশ পাথর আর কাঞ্চনজঙ্ঘাতেও কাজ করেছেন। একটা ব্যাপার মনে আছে, তখন তো বিয়ে মানে পাত পেড়ে খাওয়ার একটা ব্যাপার ছিল। এখনো অবশ্য কিছু ক্ষেত্রে তাই। পাহাড়ি সান্যালকে দেখলেই সকলে তথস্থ হয়ে যেত, কারণ উনি খুব চেঁচামেচি করতেন যাতে সবার খাওয়ার ব্যাপারটা ঠিক মতো হয়। নিজে খাচ্ছেন আর খেয়ালও রাখছেন অন্যদের দিকে। মাঝে মাঝে চেঁচিয়ে উঠতেন, এই এখানে লুচি কম পড়েছে, ওখানে চাটনি দাও। ওকে নিয়ে ঘটনার শেষ নেই। একবার সন্দীপ রায়ের জন্মদিনে বাড়িতে এসে তার হাতে একটা খাম দিয়ে বলেছিলেন, এটা মাকে দিও। সন্দীপ রায় তখন কিছু না বুঝেই মায়ের হাতে সেই খামটি দিয়ে দিলেন এবং পরবর্তীকালে দেখা গেল তার মধ্যে সন্দীপ রায়ের জন্য 100 টাকা ভরা রয়েছে। আর সে যুগে সে টাকা কিন্তু অনেক টাকা। পাহাড়ি বাবুর প্রতিবেশী ছিলেন নরেন্দ্র এবং রাধারানী দেব। নবনীতা দেবসেনের মনে আছে, মানে কোন একটি সাক্ষাৎকারে তিনি বলে গেছেন উনি জ্যোতি বসুর পাশের বাড়িটায় থাকতেন। নবনীতা দেবসেনের মামার সঙ্গে তার বন্ধুত্বও ছিল গাঢ় এবং রবিবার দিন যখন তিনি মামার বাড়িতে যেতেন ওর সঙ্গে দেখা হতো। জমিয়ে আড্ডা মারতেন, গান গাইতেন, শায়েরি বলতেন, চোস্ত ইংরেজিতে কথাও বলতে পারতেন তিনি। তখন তিনি সদ্য বাবা মায়ের সঙ্গে বিলেত ঘুরে এসেছে, মানে নবনীতা দেবসেন ইংরেজিটা বেশ ভালোই বলতে পারছেন এবং তাই তাকে খুব পছন্দও করতেন পাহাড়ি সান্যাল। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করতে গিয়ে পাহাড়ি বাবুকে খুব কাছ থেকে দেখেছিলেন অলকানন্দা রায়। তার কথায় আউটডোরে শুটিং হয়েছিল বলে অনেকগুলো দিন তারা সবাই একসঙ্গে কাটিয়েছিলেন। ফলে শুটিংয়ের বাইরেও মানুষটাকে দেখেছেন এবং জেনেছেন। শুটিংয়ের পর দারুণ আড্ডাও হতো। মজাদার মাইডিয়ার মানুষ ছিলেন উনি। মদ তো একেবারেই খেতেন না, পান খেতে খুব ভালোবাসতেন এবং মজা করে বলতেন, আমি পানা শক্ত। ওর জর্দা আসতো লখনৌ থেকে। লখনৌকে বোধহয় এভাবেই পাহাড়ি সান্যাল নিজের সঙ্গে বেঁধে নিয়েছিলেন। সঙ্গে থাকতো ওর বিখ্যাত বটুয়া বা ভ্যানিটি কেস, যার মধ্যে সিগারেট, পান, ক্লিপ করে রাখা খুচরো টাকা, এমনকি টফি বা চকলেটও থাকতো। সেকালে হাওয়াইয়ান শার্টের খুব ফ্যাশন ছিল এবং চকরা বকরা ডিজাইনের শার্ট পরতেন। একদিন যে শার্ট পরলেন পরের দিন আর সেটা পরবেন না। বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ কুমার চট্টোপাধ্যায়ের মনে আছে, সেটা 1965-66 সালের কথা। কোনো প্রসঙ্গে অরুণবাবু ওকে গান গাওয়ার সুযোগ করে দিতে বলায় উনি বলেছিলেন, তোমার তো এই রোগ পোকাটা চেহারা, মানে এই শরীরে তুমি আবার হিন্দুস্তানি গান গাইবে কি করে? মানে হিন্দুস্তানি গান গাইতে গেলে বেশ শক্তি লাগে। অরুণবাবু ছিলেন কিরানা ঘরানার শিল্পী আর পাহাড়ি সান্যাল লখনৌ ঘরানার, কিন্তু তাই বলে দুজনের মধ্যে সখ্য গড়ে উঠতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওস্তাদ মাইনুদ্দিন ডাগারের স্মৃতির উদ্দেশ্যে একটা প্রোগ্রাম হয়েছিল বিড়লা একাডেমিতে এবং অরুণবাবু সেই অনুষ্ঠানে নটভৈরব রাগ গেয়েছিলেন এবং তার গান শুনে সেদিন পাহাড়ি সান্যাল 500 টাকা তাকে দিয়েছিলেন। একটা কাশ্মীরি শাল আর এক বাক্স মিষ্টি দিয়ে তাকে বলেছিলেন সাবাস। প্রায়ই আসতেন অরুণবাবুদের বাড়ি। খুব ভালোবাসতেন কাটাপোনা মাছ খেতে। উনি নিজেও নিয়মিত বাজারে যেতেন। গড়িয়াহাট বাজারের বিক্রেতারা ওর খুব ভক্ত ছিলেন। যোগেশ দত্তর বাড়িতেও তাদের বিরাট আড্ডা বসত। বড় গামলায় মুড়ি মাখা হতো এবং খেতে খেতে চলতো আড্ডা। আড্ডা মানে তো গান, কীর্তন, অতুল প্রসাদ, ঠুমরি, এই সমস্ত গান গাওয়া হতো। অরুণবাবুর স্ত্রী ওর কাছে অতুল প্রসাদের গান শিখতেন। যেটা সবচেয়ে আশ্চর্যের হলো, পাহাড়ি সান্যাল নিজে চলচ্চিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রকে পেশা হিসেবে কখনো পছন্দ করতেন না।
অরুণবাবুর মেয়েকে যখন সত্যজিৎ রায় কোনো একটি ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন, পাহাড়ী সান্যাল তাতে তীব্র আপত্তি জানিয়েছিলেন। তবে শেষ জীবনটা তার বড় অর্থকষ্টে কেটেছিল। বলেছিল, মানে এই তথ্যটি পাওয়া যায় সাংবাদিক রবি বসুর কাছ থেকে। তাই হয়তো যে নাটকের দুনিয়াকে চিরকাল এড়িয়ে চলেছেন, সেই নাটকের মঞ্চেই আসামি হাজির, এই নাটকে তিনি অভিনয় করতে এসেছিলেন আর্থিক কারণে। মীরা দেবীর অসুস্থতা বাড়ির পরিবেশকে ভারী করে তুলেছিল এবং পাহাড়ী সান্যাল কোনো দিনই সেটা বুঝতে দিতে চাননি। তার হাসি খুশি মজলিসি মেজাজ জীবনের শেষ দিন অবধি বজায় ছিল। মঞ্চে অভিনয় চলাকালীনই উনি বুকে ব্যথা টের পান এবং রাতে বাড়ির বাথরুমে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেরিব্রাল স্ট্রোক। পরের দিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 1974 সাল, সব শেষ। তো এই ছিল আজকের গল্প তথা পাহাড়ী সান্যালের ছোট্ট জীবনগাথার দ্বিতীয় পর্বের গল্প। যদি আমাদের গল্পের ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ রাখলাম। আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট। ধন্যবাদ।